বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন জামায়াত কিংবা ইসলামী দলগুলোর কথা। এমন কিছু নাম শোনা যাবে বাংলাদেশের ইতিহাসে যাদের বিতর্কিত ভূমিকা আছে। এগুলো বলার মাধ্যমে কিছু সত্য লুকিয়ে রাখা হয়, অবৈধ দখলদারিত্বকে বৈধ করার চেষ্টা করা হয়। আপনাকে যদি বলি ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ হোসেন নামের নর্থব্রুক হল রোডের একজন স্পেয়ার পার্টস ব্যবসায়ী, আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটাই সত্যি। সেই আমলে ৫ লাখ টাকা বিনিয়োগ করে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা হয়েছিলেন মোহাম্মদ হোসেন সহ ১৬ জন ব্যক্তি। আমরা আজকে আপনাদের সামনে লুকিয়ে রাখা এক ইতিহাস তুলে ধরব। তবে তার আগে ইসলামী ব্যাংকের উদ্যোক্তাদের নামগুলো একটু পড়ে শোনাই। ১. মোহাম্মদ আব্দুর রাজ্জাক লস্কর। তিনি ছিলেন ইসলামী ব্যাংক প্রকল্পের আহ্বায়ক বা কনভেনর, পরে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন। মফিজুর রহমান ছিলেন ইসলামী ব্যাংক প্রকল্পের প্রকল্প পরিচালক, পরে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার তমিজুল হক, আলহাজ মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শফিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন, মোহাম্মদ মালেক মিনার, জাকিউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, এম এ রশিদ চৌধুরী, সেরাজুদ্দৌলা, নুরুজ্জামান। ব্যাংক প্রতিষ্ঠার পরে আরও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংকের শেয়ার কেনেন। এদের মধ্যে আছে বায়তুস শরফ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বায়তুস শরফ দরবার শরীফের পীর সাহেব মৌলানা আব্দুল জব্বার ব্যাংকে প্রতিনিধিত্ব করেন। আরও আছে বাংলাদেশ ইসলামী সেন্টার। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যাংকে প্রতিনিধিত্ব করেন মীর কাশেম আলী। মূলত এই নামটি নিয়েই অনেকের বিরোধ এবং বিতর্ক। এ নিয়ে অনেক মিথ্যা প্রচারণাও আছে। আমরা এ নিয়ে একটু পরে কথা বলবো। বাংলাদেশে বিনিয়োগকারীরা উদ্যোক্তা হলেও বিদেশি বিনিয়োগকারীরাই এই আন্তর্জাতিক ব্যাংকটি প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। ব্যাংকে তাদের শেয়ার ছিল প্রায় ৭০%। এদের সাথে ছিলেন এম আজিজুল হক, যিনি ব্যাংকের প্রথম ম্যানেজিং ডিরেক্টর। তিনি ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং স্টাফ কলেজের প্রিন্সিপাল। ইসলামী ব্যাংকের লাইসেন্সের জন্য তিনিই আবেদন করেন। তবে তার আগে আপনাদের অন্য একটি গল্প শোনাতে চাই। গল্পের মতো হলেও এটি আসলে ইসলামী ব্যাংকের অজানা ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান নায়ক বীর উত্তম জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হলে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পায়। ১৯৭৮ সালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক। রাষ্ট্রপতি জিয়ার সম্মেলনে শুভেচ্ছা বার্তা পাঠান। জিয়া তার বার্তায় ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। আন্তর্জাতিক মহল তার এই প্রস্তাবে সাড়া দিয়ে ঢাকায় ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এই সম্মেলনেই ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানায়। সম্মেলনে সদস্য দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থাকে ধীরে ধীরে ইসলামী পদ্ধতিতে পুনর্বিন্যাস করার সুপারিশ করা হয়। আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া পাওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু করার উদ্যোগ নেন। ১৯৭৯ সালে সোনালী ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ এম আজিজুল হকের সভাপতিত্বে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইসলামিক ব্যাংকার্স বা বিবা। ১৯৮০ সালে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়। এই নির্দেশনার ভিত্তিতে ১৯৮১ সালে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি লিখে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সকল শাখায় পরীক্ষামূলকভাবে আলাদা ইসলামী ব্যাংকিং কাউন্টার চালুর নির্দেশনা দেয়। ব্যাংক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌদি আরবের তৎকালীন রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব। তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই ব্যাংকে বিনিয়োগের আহ্বান জানান। ১৯৮২ সালের নভেম্বরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা বাংলাদেশের উদ্যোগে সন্তুষ্ট হয় এবং বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সোনালী ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ এম আজিজুল হক ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক অব ঢাকা নামে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের অনুমতি চান।
পরে এই নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। 13ই মার্চ কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকটি নিবন্ধিত হয়। 28শে মার্চ লাইসেন্স পায়। 30শে মার্চ ঢাকার দিলকুশায় প্রথম শাখা চালু হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। ব্যাংকের বাংলাদেশি বিনিয়োগকারীদের নাম তো আপনাদেরকে আগেই জানিয়েছি। প্রতিষ্ঠার সময়ে এটি ছিল মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগ। প্রাথমিক মূলধনের 70% এসেছে সৌদি ও কুয়েতি বিনিয়োগকারীদের কাছ থেকে। প্রধান বিদেশি স্পন্সরদের মধ্যে ছিলেন ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, আল রাজি গ্রুপ, জর্ডান ইসলামী ব্যাংক, কাতার ইসলামিক ইনভেস্টমেন্ট কর্পোরেশন, বাহরাইন ইসলামিক ব্যাংক, লুক্সেমবার্গ ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইত্যাদি। প্রাথমিক অনুমোদিত মূলধন ছিল 50 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ছিল 6.75 কোটি টাকা। 1985 সালে ব্যাংকটির আইপিও চালু হয় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠার সময় বিদেশি বিনিয়োগকারীদের দখলে ছিল প্রায় 70% শেয়ার। স্থানীয় শেয়ারধারী ছিলেন বাকি অংশ। 1985 সালে বিদেশি স্পন্সররা 56,000 শেয়ারের মালিক ছিলেন। স্থানীয় এবং জনসাধারণের শেয়ার ছিল 23,500। পরবর্তীতে আইপিও, রাইট শেয়ার ইস্যু এবং স্পন্সর শেয়ারের মাধ্যমে স্থানীয় মালিকানা বৃদ্ধি পায়। ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিল বাংলাদেশ ইসলামিক সেন্টার। 1991 সালে এর প্রতিনিধিত্ব করেন মীর কাশেম আলী। ওই বছর তিনি ব্যাংকের 17টি শেয়ার কিনে নেন। কিন্তু আপনি দেখবেন অনেকেই বলে মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা। একটু উইকিপিডিয়ায় তাকালে দেখা যায় সেখানে বলা হয়েছে মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এবং পরিচালক ছিলেন। তাদের তথ্যসূত্র হিসেবে প্রথম আলো এবং বিডি নিউজের দুটি সংবাদের লিংক দেওয়া হয়েছে। এই দুটি সংবাদে আবার তথ্যের কোনো সূত্র নেই। ইন্টারনেট জুড়ে হাজার হাজার পেজে মীর কাশেম আলীকে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এবং উদ্যোক্তা বলা হয়েছে। এসব সংবাদের ভিত্তি আবার প্রথম আলো এবং বিডি নিউজের ওই দুটি সংবাদ, অথচ ব্যাংকের প্রকাশিত নথিতে কিন্তু তার কোনো নাম নেই। 1991 সাল থেকে ইসলামী ব্যাংকে মীর কাশেম আলী এবং জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারের পরিমাণ বাড়তে থাকে। শেয়ারের মালিকানা পরিবর্তনের এই ধারাবাহিকতা বজায় থাকে আওয়ামী লীগ আমলেও। তবে আওয়ামী লীগ আমলে জামায়াতের জায়গা নেয় আওয়ামী লীগ। সরকারের সরাসরি হস্তক্ষেপে ব্যাংকের বোর্ড পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। এস আলম গ্রুপের এক্সেল ডাইং, আরমাডা স্পিনিং ইত্যাদি 7টি কোম্পানির মাধ্যমে ব্যাংকের 20% শেয়ার কিনে বোর্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। পরবর্তীতে 24টি কোম্পানির মাধ্যমে ব্যাংকের 80% শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগও আছে। সরকারের অযাচিত হস্তক্ষেপের পর বিদেশি বিনিয়োগকারীদের অনেকে ধীরে ধীরে শেয়ার বিক্রি করে চলে যান। আইডিবি তার শেয়ার 7.5% থেকে 2.1% নামিয়ে আনে। কুয়েত ফাইন্যান্স হাউস, আল রাজি গ্রুপ, দুবাই ইসলামী ব্যাংক সহ অন্যরাও শেয়ার কমায়। 2017 সালে বিদেশি শেয়ার ছিল 52%, তা 2023 সালে 13% নেমে আসে। এস আলম গ্রুপের শেয়ার বেড়ে দাঁড়ায় প্রায় 30%। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে তাদের ঋণ আদায়ের পরিকল্পনা করা হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে তাদের শেয়ার ফিরিয়ে দিয়ে আবারও তাদেরকে ব্যাংকের মালিকানা দিয়ে দেয়া হবে। কিন্তু এই পুনর্গঠন যদি করতেই হয়, তাহলে ব্যাংকের আদি মালিকদের ফিরিয়ে আনা হচ্ছে না কেন? কেন এস আলম গ্রুপকেই ফিরিয়ে আনতে হবে? যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। বরং এখন যদি বিদেশি বিনিয়োগকারীদেরকে তাদের শেয়ার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে বিপুল পরিমাণ বিদেশি ডলার আসবে বাংলাদেশে। ব্যাংকের সাংগঠনিক ভিত্তিও শক্ত হবে। অন্যদিকে লুটেরা গোষ্ঠীও এই মেসেজ পাবে যে লুট করে ব্যাংক দখল করলে তাকে শাস্তি পেতে হয়। মনে রাখা দরকার, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক ত্যাগ স্বীকার করেছেন। সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তার। কিন্তু ইসলামী ব্যাংক এখনো একটি আন্তর্জাতিক ব্যাংক হিসেবে গড়ে উঠতে পারেনি। বাংলাদেশে ব্যাংকের যে শক্তিশালী ভিত্তি আছে, এটাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী আন্তর্জাতিক ব্যাংকে পরিণত করতে পারলেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যাশাকে সম্মান জানানো যাবে। তেমনি বিশ্বজুড়ে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রসারও সম্ভব।